আমি শীতলকে বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সে বউ হলে আমার বউ হবে। অকপটে বলা শুদ্ধর কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলেই। এই ছেলে কি বলে এসব? বলা নেই, কওয়া নেই, ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাওয়াবে। কিছুদিন আগে শুদ্ধ শীতলকে চারা কাটতে মারল। মার খেয়ে শীতল শুদ্ধর সিগারেট খাওয়া ছবি পাঠ সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে সীতারা শুদ্ধকে না বকা অব্দি থামলই না। কথা খোঁচাখুচি করার ব্যাপারটা না হয় বাদই রইল। তাহলে কিভাবে কি? নাকি দুজনে মিলে প্রাণ করছে? আজকালকার ছেলেমেয়েরা যা বিচ্ছু, হার্ট অ্যাটাক করার মতন কাজবাজ করে বলে প্রাঙ্ক। এই জন্য আগ বাড়িয়ে কিছু না বলে সকলেই আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে শুদ্ধর কথা শুনে সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। এ কথা শুনে শুদ্ধ ফিছিল এসে ভুল সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো যে ছোট আম্মু। হ্যাঁ, আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে স্বয়ং ইসলাম ধর্মে জায়েজ আছে। যা ধর্মে জায়েজ, সেখানে বাড়তি কথার কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এত জ্ঞান রাখো, তাহলে সম্পর্কে জড়ালে কেন? ধর্ম কি বলা নেই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম না, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম না, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি যেসব কিছুই করিনি, বরং হারাম কিছু যেন না ঘটে, তাই আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধুতা তো চোখেই দেখলাম, আমি না দেখলে। কি দেখেছো? ও জড়িয়ে ধরেছিলাম তোমার মেয়েকে, এটা বুকে জায়গা দিয়েছি। তবে আমার মনে কোনো নোংরা চিন্তা ছিল না, আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছো তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম, তা কিন্তু নয়। বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছি ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকুকে পূরণ করতে আজই আমি বিয়ের কথা জানাতাম। কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলেই তোমার হাঁটা চলার শব্দ শুনেও আমি ওকে বুক থেকে সরাইনি, ভদ্র সেজে দাঁড়িয়ে যাইনি তোমাকে দেখে। যদি সেরকম ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। এ কথা বলে শুদ্ধ থেমে সায়নের দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউই বুঝলো না। আর বুঝলো না বলে এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মে জায়েজ, তবু মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধরলাম মনে পড়ছে না। আর তোমরা বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। কথাটা শুনে পুনরায় সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস। সেটা তোমার ব্যাপার, জানানো দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে? মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিলেন সারাফাত চৌধুরী। ছেলের কথার ভঙ্গিমা বলে দিচ্ছে সে এই ব্যাপারে ভীষণ সিরিয়াস। তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার মতামতও জানা দরকার। তাই উনি হাত উঁচিয়ে সবাইকে থামতে বলেন। তারপর শুদ্ধর পেছনে লুকিয়ে থাকা শীতলকে ডাকলেন। মা, এদিকে এসো। ওনার ডাক শুনে শীতল ইঁদুরের মতন উঁকি দিয়ে বলল, যেতে গেলে আম্মু খপ করে ধরে খুব মারবে। তুমি বলো, আমি শুনছি। শুদ্ধ কি কোনো কারণে তোমাকে ফোর্স করেছে? কোনো কিছু নিয়ে ভয় দেখিয়ে এসব বলাচ্ছে? নাকি দুজন প্ল্যান করে আমাদের প্র্যাঙ্ক করছো? সারাফাত চৌধুরীর কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে তাকালো। ফোর্স? এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলে মানবে এত সরল নয় নিশ্চয়ই চৌধুরী কন্যা। যেখানে সে নিজেই চুমুটুমু খেয়ে শরীরের জীবাণু ছড়িয়ে একা একাই তার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে সে নাকি ফোর্স করবে? হাস্যকর। তবে সত্য আর কথা পারালো না। শীতলের মুঠোর থেকে পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল।
আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে, যা করবি ভেবে করিস। শীতল ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর সারাফাত চৌধুরীর দিকে। তবে কানে একই সুরে বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা শুদ্ধের কথা। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস, তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না, যেন না পাস। এই জন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। এই কথা স্মরণ করতে মনে হলো কেউ যেন তার কলিজায় ভয়াল থাবা বসালো, রক্তাক্ত করে দিল বক্ষপাশ। তার আক্ষিপট অশ্রু ছলকে গড়াতে লাগলো। শুদ্ধের দিকে একবার তাকাতে গিয়ে সায়নের দিকে নজর পড়ল। চাহনিতে যেন বলছে, ও ভাইয়া বাঁচাও। সায়ন বোনের চাহনি বুঝে 2 কদম এগিয়ে এলো। মাথায় হাত রেখে গুরু গম্ভীর সুরে জিজ্ঞেস করলো, শুদ্ধর নামে কবুল পড়বি, কাজী রাখবো? শীতল মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ালো কেবল, অর্থাৎ রাজি। তা দেখে সায়ন বোনের মুখ উপরে তুলে সুস্পষ্টভাবে বলে বসলো, ভালোবাসলে সর্বসম্মুখে ভালোবাসা প্রকাশে সৎ সাহস থাকতে হয়। যদি না থাকে, সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই আমি যেমন তোমার বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি স্বর্ণকে ভালোবাসি। বিয়ে ওকেই করব, সে হবে চৌধুরী বাড়ির বড় পুত্রবধূ। আমার বিশ্বাস, হাত বাড়ালে আমার স্বর্ণও এগিয়ে আসবে। প্রয়োজনে আমার বাড়ানো হাত ধরতে সে এই বাড়ি ছেড়ে দেবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসা প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই হলি সোয়াইব শুদ্ধর হবু বউ। সায়নের এই কথা শুনে সকলে যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। সূর্যের সঙ্গে শীতলের কথা মানলেও সায়ন স্বর্ণের কথা মানতে পারলে না কেউই। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলেই। এটা সম্ভবই নয়, কারণ লোকসমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরের সবাই জানবে, তখন কিছুর বলার আগে ভাববে বাড়িতে নিশ্চয়ই অঘটন ঘটেছে, নতুবা এক ভাইয়ের ছেলেদের সঙ্গে আরেক ভাইয়ের 2 মেয়ের বিয়ে না বা দেবে কেন? দিলে একজনের দিক, তাই বলে দুজনেরই? এমন না যে চৌধুরীরা খারাপ কিংবা ছেলে মেয়েরা খারাপ, যার জন্য বিয়ে আসে না। বিয়ে তো অহরহ আসে। যদি আসে, তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মোদ্দা কথা, ছেলে মেয়েরা যদি এত সাধু হয়, তাহলে বাইরে আত্মীয়তা করতে সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটো চরিত্রে দোষ আছে? যদিও তারাই নিষ্পাপ হয়, তাহলে কি ছেলে দুটোর মধ্যে খাপলা আছে? নতুবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে এটা যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কিন্তু নয়। বরং হাসাহাসির কারণ পেয়ে বলবে, আজকাল চৌধুরী নিবাসের পরিকল্পনা করে ভালোবাসাবাসি চলে। এসব কথা আর কে জবাব দেবে? এদিকে স্বর্ণ চুপ করে তাকিয়ে আছে সায়নের মুখপানে। দেখছে একজন অধৈর্য প্রেমিক পুরুষকে। দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আদা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলে আছে অঘটনটা ঘটিয়ে ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পারছে তার কথায় এখন সব সম্পর্কের বাঁধন নড়বড়ে হয়ে যেতে পারে? শুদ্ধ শীতলের পূর্ণতার মাঝে অপূর্ণতার শক্ত দেওয়াল হয়ে ওঠার কারণও হতে পারে। এদিকে সায়নের কথা শেষ হতেই সিমিন 2 পা পিছিয়ে গেলেন। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গোহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়াই বলে না, বলে একেবারে শির দ্বারা ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়ে গেল। ওনাকে পেঁচাতে দেখে স্বর্ণ এগোতে উনি হাত উঠিয়ে বারণ করলেন। আর কিছু বলারও নেই, শোনারও নেই। মেয়েরাও এখন অনেক বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরাই বেছে নিতেও শিখেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও কিছু বলে না, এটাকে বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থম মেরে লালবর্ণ চোখের দিকে তাকালেন শাহাদাত চৌধুরীর দিকে। তারপর আঁচলের চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হইনি। এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। আজ যেতে চাচ্ছি। সঙ্গে নেওয়ার সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে
আমাকে মুক্তি করে দাও। যদি তাও না পারো তবে আমার দাফনের জন্য তৈরি থাকো। সিমিনের কথা শুনে শাহাদাত চৌধুরী কথার খই হারিয়ে ফেললেন। শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মীর দিকে। এ যেন অচেনা কেউ। এতগুলো বছর উনি জেনে এসেছে সিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকেই সিমিন অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপল না? মনে পড়ল না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা? এদিকে শুদ্ধ সায়ন আর দরজায় দাঁড়ানো রুবাব যেন বাখারা। তারা কল্পনাও করতে পারেনি তাদের নরম সরম ছোট আমও এ কথা বলতে পারে। কিন্তু এই ঘটনা অন্যদিকে মন নিচ্ছে দেখে এবার সায়ন এগিয়ে এলো। সিনা উঁচু করে সরাসরি সিমিনকে বলল, এতটাই অযোগ্য আমরা? সিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়নও তখনও গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞাসা করল, যতক্ষণ না আমাদের অপরাধের চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখে এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। সিমিন চলে যেতে নিলেই এবার স্বয়ং সিতারা চৌধুরী সিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারবি না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ মা। আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনেই বিপদে যেত না। আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাটার পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথের কাটা, বিপদ? কি বোঝাতে চাচ্ছিস তুই? এতদিন তো তোরা আমার সন্তান বলে কিছু ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করেছিস? যা ভাববে তাই। আজ থেকে ধরা নিয়েও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটোর দায়িত্ব দিয়ে গেলাম। যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও আর তাদের কথা ভাববো না। এই কথা বলে সিমিন যাকে সরিয়ে চলে যেতে নিলেই শীতল মায়ের আঁচল টেনে ধরল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে এসে চলে আমার সঙ্গে। এই কথা শুনে শীতল থমকে গেল। ঠোঁট ভেঙে কেঁদেই ফোপাতে ফোপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। শীতল কথা শেষ করতে পারল না, তার আগে সিমিন সজোরে 2 থাপ্পড় মেরে বসলেন শীতলের গালে। এবার শুদ্ধ যেন রাগের মাত্রা হারালো। সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলেই আটকে ফেলল রুবাব। তবুও থামল না সে। কঠিন সুরে বলল, যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাও মেয়ে তোমার একারই আছে? আর কারো মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করে না? অহেতুক কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ও এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে। শাসনেরও লিমিট থাকে। কথা হচ্ছে সবার সামনে ওর গায়ে হাত তুলে কেন? মেইন কালপ্রিট হচ্ছি আমি। আমাকে মারতে ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তুলো তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করব তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতাও আমার নেই। আমি সরে যাচ্ছি। এবার থেকে যার যা ভালো লাগে করুক। শুদ্ধ রুবাবের থেকে নিজেকে ছাড়িয়ে সিমিনের মুখোমুখি দাঁড়ালো। বুক উঁচিয়ে শীতল চাহনিতে তাকিয়ে থমথমে সুরে বলল, তুমি মেইন টপিকে না এসে বারবার পিছলে যাচ্ছ। যা বলার সরাসরি বলো। আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বাউন্ডুলে, নেশাখোর, মেয়েবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছো? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকেও হাই লেভেলের। নিশ্চয়তা নিয়েছো তোমার মেয়ে তাদের কাছেই ভালো থাকবে। শুদ্ধের কথা যেন সিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল।
উনি দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি ছুড়ে বললেন, সেই কৈফত আমি কাউকে দেব না। কেন দেবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে, মানলাম, যাও, দিও না কৈফিয়ত। তাহলে মেয়ে দাও। দুদিকে যদি মুঠো এঁটে রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, আর নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরাই বা কেন মানব? আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সিতারা চৌধুরীর ছেলে। আর প্রধান সমস্যার কথা যদি বলি তাহলে বলবো যে বাড়ির বউ আমি, সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয় তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যাটা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? সিমিন আর একটা কথাও বলল না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনারা যাওয়া দেখে শাহাদাত চৌধুরীও গেলেন সহধর্মিণীকে বোঝাতে। আজকে সিমিন যেন বোঝার অবস্থায় নেই। উনি আধা ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। শাহাদাত চৌধুরীর কথাও মানতে নারাজ। সিতারা সিরাতও পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। সারাফাত চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়া দৃশ্য। সিমিন কিসব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায় তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আম, তাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। এ কথা বলে উনি দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল এক ছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ল। সিমিন আজকে পাথর বনে গিয়ে শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাহাদাত চৌধুরীও বেরিয়ে এলেন। বেশ, দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতেই সায়ন পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবে না। স্বর্ণ সায়নের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বলল, বারণ করছি আমি। শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেখানেই। ভালোবাসি মানে এই নয় যে বাবা মায়ের সঙ্গ ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে দরকার নেই এই ভালোবাসা। কথাখানা যেন সায়নের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে, এ কথা মুখ ফুটে বলছেও। এত বড় স্পর্ধা ওর! সায়ন রাগে দিকশূন্য হয়ে স্বর্ণের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর চিৎকার করে বলল, এই বেআইনের বাচ্চা, কি বললি? আবার বল বল বল। আমায় রেখে কোথায় যাবি? কোথায় যাবি তুই? প্রচণ্ড ব্যথায় স্বর্ণের গালের হাড় যেন ভেঙে এলো। রুবাব সাফওয়ান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে সরালেন। ছাড়া পেতে স্বর্ণ আর কোনো দিকে না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতেই শীতল খপ করে শুদ্ধর পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাউ মাউ করে কাঁদতে থাকলো করুণ সুরে। শুদ্ধ লালবর্ণ চোখে শুধু তাকিয়ে দেখল শীতলের কান্নারত মুখ। স্বর্ণ বোনের হাত ছেড়ে টানতেই সায়ন আবার তেড়ে যেতেই গেল স্বর্ণের দিকে। এবার শুদ্ধ সায়নকে আটকে ধরে বলল, যেতে দাও। একথা শুনতে সায়ন অবাক চোখে তাকালো শুদ্ধের দিকে। আর শুদ্ধ ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বর্ণের শীতলকে টেনে নিয়ে যাওয়া দৃশ্যের দিকে। বোনরা চলে যাচ্ছে দেখে সাম্য সৃজনও কাঁদতে কাঁদতে ছুটল ওদের পিছু পিছু। সিরাজ, সাফওয়ান, রুবাব শখও দৌড়ে গেল তাদের ফেরাতে। শাহাদাত চৌধুরী কেবলই গাড়ি স্টার্ট করেছেন। হুইল ঘোরাতে দেখে স্বর্ণ আর শীতলও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটা যেন ভেঙে খানখান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করতেই চোখের তারায় ভাসতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায় এতদিন চৌধুরী নিবাসের প্রতিটা সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যন্ত্রণা ছুরি বসিয়ে
চলে যাচ্ছেন স্বার্থপরের মতো। এদিকে সহধর্মিণীকেও ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সিমিনের। যারা আছে তারা সুসময়ের মাঝি। এই দিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি যার কারণে সাম্য সৃজন ভয়ে কুঁকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনরা ছেড়ে যাচ্ছে, তখন যেন তাদের হুঁশ ফিরল। হাউ মাউ করে কেঁদে সিমিনের আঁচল ধরে বলতে লাগলো, ও ছোট মা, যেও না। তুমি গেলে আমাদের কে টিফিন বানিয়ে দেবে? আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার হাতের রান্না খাবো? এ কথা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। তাদের ছোট ছোট মুখ চুমুতে ভরে ধরে সিরাতের বললেন, মেঘনা, একটু বুঝিয়ে বলো। সিরাত একটা কথাও বলল না। এক রাশ অভিমান নিয়ে তাকিয়ে রইলেন ছোট জায়ের দিকে। তবে না বলেও থাকতে পারলেন না, তাই বললেই ফেললেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চুরে ছোট্ট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে। ছোট, আজ প্রমাণ করে দিই রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। এই কথা শুনে সিমিন শুধু হাসলো। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়িতে উঠতে গেলেই রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরল। তারপর হাতের উল্টো পিঠ কপালে ঠেকিয়ে কান্না ভেজা বলল, একটু ভালোবাসা পাই বলেই মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর আছি বা কদিন। আমরা তো তোমাদের ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় এবারের মতো মাফ করে দিয়ে কোলে টেনে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সব সময় সঙ্গে থাকবে। কথাটা বলে সবার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলেন। স্বর্ণ শীতলও ততক্ষণে উঠে বসেছে। শীতল এখনও দু হাতে মুখখানা ঢেকে হাউ মাউ করে কাঁদছে। তার বুক ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। শুদ্ধকে ছাড়া থাকবে কিভাবে সে? তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবেই বা কিভাবে? আজকাল তাকে ছাড়া দমটা যেন আটকে আসে। এদিকে সব বাঁধন ছেড়ে যেতে যখন হবে, শাহাদাত চৌধুরী দেরি করলেন না। নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে করা চৌধুরী নিবাসের সুখে মোরা সুখ সাম্রাজ্য। ঈদ মানে আনন্দ, আর মুসলিম পরিবারে এই দিনটিকে নিয়ে থাকে কত কল্পনা জল্পনা। সালামি দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এসব নিয়ে থাকে নানান পরিকল্পনা। প্রতি বছর চৌধুরী নিবাসে ঈদের সকাল শুরু হয় চিৎকার চেঁচামেচি দিয়ে। তারপর সারাদিন চলে নানান খুনসুটি দুষ্টুমি। যতই কাজ থাকুক, শেষ বিকেলে ভাই বোনরা মিলে ঘুরতে যায়। যেতে যেতে মজা করে, স্মৃতি কুড়ায়। সেসব স্মৃতিচারণ করে কোনো এক উদাস প্রহরে ভেবেছিল রোজার শুরুটা দুর্ঘটনা দিয়ে হলেও ঈদটা বোধহয় ভালোই কাটবে। এই জন্য প্রতিটা সদস্য নিজেরাও সচেতন থাকতো যেন কোনো বিপদ না হয়। কিন্তু কপালের ফের, ঈদের সকালে আচমকা ঝড়ে তছনছ হয়ে গেল সব। ভেঙে গেল টুকরো টুকরো রঙিন কিছু স্বপ্ন। নড়বড়ে হয়ে গেল সবার সঙ্গে সবার দৃঢ় বন্ধনের ভিত। কেউ জানেন না এর সমস্যার আদৌ সমাধান হবে কিনা, আদৌ ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগবে কিনা। এদিকে শাহাদাত চৌধুরীর গাড়ি বেরিয়ে যেতেই সারাফত চৌধুরী দরজা থেকে ফিরলেন। শেষ আশাটুকু নিয়ে তাকিয়েছিলেন ভাইদের ফিরে আসার। ভাঙা মন নিয়ে শত শতবার সৃষ্টিকর্তার কাছে চাইছিলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাক্কেল ঘটে, তাদের যাওয়া যেন আটকে যায়। কতবার তাকালেন শুদ্ধ সায়নের দিকে, তারা যেন আটকায়। নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবার বাঁচায়, কিন্তু তারা যেন পাথর। দুজনের কেউ কথা বলল না। সায়ন এখনও স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলেও শুদ্ধ গটগট করে নিজের রুমে চলে গেল। এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না সে। অথচ যত্নে করা পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না। শুদ্ধের মতো বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দুই চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো? উনি এক কদমও এগোতে পারলেন না। ধপ করে বসে পড়লেন। পাশের সোফায় হাতলে এক হাত ঠেকিয়ে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল সময়, কাল, ক্ষণ। বুকের ভেতর আজ এতটাই পুড়ছে,
সব কিছু ভুলে বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন সারাফাত চৌধুরী। আহা, কি বেদনাময় কান্নার সুর! কত যন্ত্রণা মিশে রয়েছে সেই কান্নায়। স্বামীকে জীবনে প্রথম এভাবে কাঁদতে দেখে সিতারা দেওয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনার এই কান্নায় শব্দ নেই, বর্ণ নেই, কণ্ঠ নেই, আছে বিষাদে ভেজা কষ্ট আর কিছু কষ্টে পোড়ানো নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সেই বাগানে কিছু সুগন্ধি ফুলের চারা দিলাম, এবার যত্ন নিয়ে ফুল ফুটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসর ঘরে এই মানুষটাই চৌধুরী নিবাস নামে একটা বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিলেন যেন এই সংসার বুকে আগলে রাখেন, কিন্তু হলো না, পারলেন না তিনি। সিমিন কেন এ কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোটে মনের মতো দেখে এসেছে সেই বনরূপী যা ওনার দিকে আঙুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শুধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতন সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মোদ্দা কথা, ছেলে মেয়েরা যদি একে অপরকে সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারাই যদি ভালো থাকে তাহলে এত কথা আসছে কেন? বাকি রইল সমাজের কথা। সমাজের লোকেরা কোন ব্যাপারে কথা বলে না। কোনো ফর্সা মায়ের কালো বাচ্চা হলেও গসিপ করে, আবার কালো মায়ের ফর্সা হলেও গসিপের শেষ থাকে না। আকার ইঙ্গিতে কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্কও ছুঁড়ে মারে। বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে? বরং সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাতর চোখে তাকালেন এখনও কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওদিকে সারাফাত চৌধুরী তখনও অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, মাগো, আমি পারিনি তোমার যত্নে গড়া সংসার ধরে রাখতে। আমি ব্যর্থ মাগো। আমার কলিজার ভাই, আমার বাচ্চাগুলো আজ আমাকে ছেড়ে দূরে চলে গেছে মাগো। আমার শীতল, আমার আম্মা জান। শীতলকে উনি বরাবরই খুব বেশি ভালোবাসে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর ঝাপসা কারণও হতে পারে শীতলের মুখটা ওনার মায়ের মুখের মতো। সাফওয়ান চৌধুরী চোখ মুছতে মুছতে বাইরে থেকে এসে ভাইকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। খুব ছোটবেলায় ওনারা 3 ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেননি। 3 ভাই 3 ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামলে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে, একথা ভাবলেও ওনাদের দম আটকে আসছে। বাবা চাচার কান্নার শব্দ সায়নের নড়চড় নেই। সে চোয়াল শক্ত করে এখনও স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে স্বর্ণ তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এ কি মানা যায়? এই বেঈমানকে জান দিয়ে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতো শীতল মায়ের ভয়ে শুদ্ধকে অস্বীকার করলো আর তার স্বর্ণ উঁচু গলায় তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু ঘটল কি? শীতলটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু স্বর্ণ তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপল না? আচ্ছা, স্বর্ণ কি সিমিনকে বোঝাতে পারতো না? নাকি স্বর্ণ তাকে ভালোই বাসেনি? বাসলে এভাবে ছেড়ে যেতে পারতো? নাকি ছেড়ে যাওয়া যায়? সে কি জানে না বাড়িতে ফিরে না তার কাছে না গেলে এক দ্বন্দ্ব স্থির হতে পারে না? তার শরীরের ঘ্রাণ নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়। তাহলে কিভাবে গেল? শীতলটাও চলে গেল, একবারও ভাবলো না সুদ্ধের কথা, এই ভাইটার কথা। বেইমানের সাথে সাথে শীতলটাও বেইমানি খাতাতে নাম লেখালো, পারল লেখাতে। আপন ভাবনায় মশগুল থাকা সায়নের ভাবনার ছেদ ঘটল গালে তীব্র ব্যথা অনুভব করে। সে লাল বর্ণ আগুন চোখে তাকিয়ে
গালি দেওয়ার আগে শারাফাত চৌধুরীকে দেখে সামলে নিল। তখন শারাফাত চৌধুরী চিৎকার করে বললেন, তোর মতো জানোয়ার ছেলের দরকার নেই আমার। যদি চাস আমি এ বাড়িতে থাকি তাহলে বাড়ির চৌকাঠে পা রাখবি না তুই। বেহায়ের মতো যদি ফিরেও আসিস তাহলে আমার খাটিয়া কাঁধে তোলার জন্য প্রস্তুত থাকিস। বাবার কথা শুনে সায়ন ঢোক গেল। বাপটাও তার কষ্ট বুঝতো না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা সোজা সাপটা বললেই হতো। এত কঠিন কথার দরকার ছিল? আহারে, বুকে জায়গা তো আপনজন, সবগুলো আজ যেন বুকটাই জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। সায়ন কথা বলল না। কিছু বলতে গিয়ে বুঝলো কণ্ঠস্বর বাক্য সাজাতে ব্যর্থ। তাই সম্মতি সূচক মাথা নাড়িয়ে পা বাড়াতেই সিতারা সিরাত তাকে জাপটে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন। শখও হাউ মাউ করে কাঁদতে লাগলো। ভাঙা আয়নায় পাথরের টুকরোর আঘাতে সংসারটা যেন আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখন সাফওয়ান এগিয়ে এসে বলতে লাগলেন, যাস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথায় কষ্ট নিস না আব্বা, মন থেকে বলছে না ভাই। সায়ন মেজো চাচার দিকে তাকিয়ে কেবল হাসলো, জোরপূর্বক হাসি যাকে বলে। তখন শারাফাত চৌধুরী পুনরায় বললেন, আমি রেগে বলছি না, ভেবেই বলছি, চলে যাকো, আমার চোখের সামনে দেখতে চাই না ওকে। এ কথা বলেই উনি চোখ মুছতে মুছতে দু কদম এগোতেই সায়ন ঢোক গুলে চেঁচিয়ে বলল, আমার সবটুকু আয়ু তোমার হয়ে হলেও তুমি দীর্ঘজীবী হও, হাজার হাজার বছর ছায়া হয়ে থাকো এই বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমাদের বাড়িতে, পা মারাবো না বাড়ির দামি চৌকাটে। শুধু রিকোয়েস্ট, মরা টরার কথা বলো না। খারাপ ছেলে হলেও তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টের জ্যাম বাঁধে কিনা। এ কথা বলে মাকে বুক থেকে সরিয়ে দুই মায়ের কপালের মাঝখানে চুমু এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছানো পেছন ফিরে তাকালো না। তাকিয়ে আর কি হবে? এই বাড়িতে থাকার মেয়াদ যে ফুরিয়ে গেছে। শুদ্ধ নিজের রুমে বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়িভাবে শুয়ে আছে। পরনে এখনো সকালের সাদা পাজামা পাঞ্জাবি। বুকটাতে লেগে আছে শীতলকে জড়িয়ে ধরার নরম অনুভূতি। এই মাত্র সিঁড়িতে দাঁড়িয়ে সায়নকে চলে যেতে দেখেও আটকাল না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না? বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যাক। তাছাড়া ভালোই হয়েছে গিয়ে, নয়তো স্বর্ণকে ছাড়া সায়ন বাড়িতে থাকতে পারত না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতো ছটফটিয়ে মরত। ভাইকে খুব ভালো করে চেনে সে। মোদ্দা কথা, যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কটাকে সে বাড়ির অভাব বুঝিয়েই ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠল শীতলের কান্নারত নিষ্পাপ মুখ, করুণ সেই দৃষ্টি। বেয়াদবটা গেল তো গেল, কাঁদতে কাঁদতেই বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না ভ্যাবা করতে করতে গেল। আর সিমিনকে আপাতত কিছু বলবে না সে। বাংলা সিনেমা দেখে দেখে নিজেকেও রিনা খানের চরিত্রে নিয়ে তাকে বোধহয় দিতে চাচ্ছে ঘাড়তারা জামাইয়ের চরিত্র। যদিও তাতেও সমস্যা নেই, মানব না, মেয়ে দেব না, এই বাড়িতে থাকবো না বললেই হবে। হ্যাঁ তোই সোজা। প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো। এখন নাকি মেয়ের মায়ের সমস্যা। এত জ্বালা সহ্য হয়? সিমিনকে যে আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি। কারণ রাগের মাথায় বেশি কিছু বললে ঘটনা অন্যদিকে মন নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্ক আচানক আরেকটা কথা টোকা দিতেই সে ও শিট বলে উঠে বসল। তাড়াহুড়ো করে নামতে গেলেই তার ফোনে রিংটং বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনল অপর পাশের মানুষটার কথা। অতঃপর তার ছেলের হাসি এসে ধপ করে বিছানায় বসে পড়ল। ভাই বোনকে কথা দিয়েছিল দ্রুতই BMW গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তে গাড়ি দেখিয়ে সবাইকে খুব করে চমকে দেবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে। কিন্তু তারা কই? শাহাদাত চৌধুরী চলন্ত গাড়িতে চলছে নিঃসুপ নীরবতা। কারো মুখে কোনো কথা নেই।
শীতলের কান্না থামলেও নীরবে অশ্রু ঝরা থামেনি। সে চুপ করে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। বোনকে কিছুক্ষণ লক্ষ্য করে স্বর্ণ শীতলের কাঁধে হাত রাখলে শীতল হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল, আর একটু সরে গেল জানালার দিকে। বোনের এই কাণ্ডে কেবল হাসল স্বর্ণ। তারপর পুনরায় বোনকে নিজের দিকে টানতে টানতে বলল, আয় আমার কোলে মাথা রেখে ঘুমা, নয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যায় আমি, তোরা তো তাই চাস। কেউ কারো জন্য মরে না। কথা না বাড়িয়ে এবার আয়। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আব্বুর বুকে পাড়া দিয়ে আসতে হয়েছে। বড় আব্বুকে কতটা যন্ত্রণা দিয়ে এলি ভেবেছিস একবার? আমরা আশায় কতটা কষ্ট পেল মানুষটা, এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলি তোরা। শীতলের কথা শুনে ড্রাইভ করা শাহাদাতের বুকে বিঁধলেও এক বাক্যে উচ্চারণ করল না। তবে সিমিন সিটে হেলান দিয়ে বললেন, আসতে বলেছে কে? দরদ উঠলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনে শীতল মায়ের দিকে তাকাতেই অঝরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতিরিক্ত কান্না করায় মাথা টনটন করছে, দু চোখ যেন মরিচ ডলে দেওয়ার মতন জ্বলছে। এমনিতে পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যত্নটার চেয়েও মানসিক যত্নটা অনেক বেশি। এতটাই বেশি অসহ্য ব্যথাও ফিকে লাগছে। তবে সে থামবে না। এক পেট চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে মাকে বলল, এত পাষাণ হইও না আম্মু, বিবেককে নিচু স্তরে নামিও না। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলছে কে? যা চলে যা। সঙ্গী জুটিয়েছিস মাকে, না হলেও এখন চলবে। তুমি আসলেই স্বার্থপর মহিলা, খুব 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 বেশি স্বার্থপর তুমি। এই কথা বলে শীতল দুই হাতে মুখ ঢেকে পুনরায় কাঁদতে লাগলো। মানতেই পারছে না এসব। যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি, সে বাড়িতেই নাকি ফিরবে না। প্রতি বছর ঈদে সকালে উঠে মেহেদি রাঙা হাত দেখায় শারাফাত চৌধুরীকে। শারাফাত চৌধুরী তার দুই হাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেহেদির রং পরীক্ষা করেন। তারপর পকেট থেকে টাকা বের করে শীতলের হাতে গুঁজে দেয়। এ কথা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপর একটু পর সবার সাথে আরেকবার সালামি দেন। ডাবল সালামির এক ভাগ রেখে বাকিটার থেকে এবারই ছোট সদস্যদের সালামি দেয়। যতই হোক বড় বোন সে। আজ সকালে বড় আব্বুর কাছে যেতে পারেনি গালে আমার বউ লেখাটার জন্য। পরে যাবে ভেবেছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। এরপর ভেবেছিল নামাজের পর যাবে। ততক্ষণে পিরিয়ডের ব্যথায় কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছিল। এরপর আর যাওয়াই হলো না, বড় আব্বুকে ছেড়ে চলে আসতে হলো। বড় আম্মুর হাতে মজার মজার রান্নাও কপালে জুটল না। এসব ভাবতে ভাবতে তার কান্নার গতি বাড়ল। কাঁদতে কাঁদতে জানালায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমাতে দেখে স্বর্ণ শীতলের মাথাটা তার কোলের উপর টেনে নিল। হাত বাড়িয়ে পানি নিয়ে রুমাল ভেজে মুখ মুছে দিল। ঘুমন্ত শীতল বিরক্ত হয়ে রুমাল সরিয়ে দিয়ে পুনরায় ঘুমে ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে স্বর্ণ সিটের মাথা হেলিয়ে শীতলের চুলে হাত ডুবিয়ে বাইরের দৃষ্টি নিক্ষেপ করলো। জোর করে আনায় খুব কেঁদেছে পাগলিটা। এবার না হয় একটু ঘুমোক। বেলা গড়াতে গড়াতে দুপুর গড়িয়ে বিকেল এলো। বিকেলের পর এখন সন্ধ্যা, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাওয়ার কথা স্মরণে নেই কারো, থাকার কথাও না। চিন্তায় ডুবে থাকা শাহাদাত চৌধুরীর কথাটা স্মরণ হতেই দেখে নিলেন তিনজনকে। তারপর আর একটু এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বললেন চোখে মুখে পানি দিয়ে আসতে। বাবা ডাক শুনে শীতলের ঘুম ভাঙল। বোনের কোলে শুয়ে আছে থেকে মুখ গোমরা করে উঠে বসলো। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনের জামাতে দাগ লেগে গেছে না কি কে জানে। একথা ভেবে তার মুখটা চুপসে গেল। সাহায্যের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। স্বর্ণ প্রথমে না বুঝলো, পরে তার ইশারায় বুঝলো। তবে বিচলিত না হয়ে শাহাদাত চৌধুরীকে বলল, বাবা, তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসে খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মেসি থেকে মাথা ব্যথার মেডিসিন কিনে আনি। প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। আমি না হয় এনে দিচ্ছি। ব্যথা কি খুব বেশি? সমস্যা নেই, পারবো আমি। তুমি যাও, খাবার নিয়ে আসো।
এই কথা শুনে শাহাদাত চৌধুরী গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসির দোকান। তাই স্বর্ণকে টাকা দিয়ে গেলেন খাবার আনতে। এই রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন, খাবারের মানও বেশ ভালো। তবে যা কিনবেন সেই খাবার গলা দিয়ে নামবে তো। বাবাকে যেতে থেকে স্বর্ণ গাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সেই জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভেতর সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পেছনে দাঁড়িয়ে দেখলো চিন্তার কোনো কারণ নেই, তাই হাত ধরে এগোলো ওয়াশরুমের দিকে। শাহাদাত চৌধুরী খাবার নিয়ে ঘুরতেই মেয়েদের সঙ্গে দেখালো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগোলেন গাড়ির কাছে। স্বর্ণ শীতলকে ব্যাগটা ধরিয়ে দিয়ে যেতে ইশারা করে নিজে পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে একের পর এক পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে। তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকলো না। বেইমানের তকপা লাগা মুখ নিজেরও দেখতে ইচ্ছে করছে না। অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনে দাঁড়িয়ে রইল। শীতল বের হলে তার হাতে অন্য একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে শীতল পিছিয়ে গেল। মুখ গোমড়া অন্যদিকে তাকিয়ে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে এসেছি, তুমি দাঁড়াও। আমাকে দে। না, আমি পারবো। ছোটবেলায় বহুবার তোর ন্যাপে চেঞ্জ করেছি, এখনো আমার কাছে ছোটই আছিস। স্বর্ণ কথা শুনল না। প্যাকেটটা হাতে নিয়ে শীতলকে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিজে চলে গেল বাইরের দিকে। শীতল বোনের কথা শুনে ওই দিকে তাকিয়ে দেখে ওদিকে নিরিবিলি, কেউ যাচ্ছে না তেমন। তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে আর একটু সামনে এগোতেই একটা বড় দেওয়াল নজর এলো। সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে পরক্ষণে পুনরায় দৃষ্টি ছুড়ে চমকে উঠল। বিস্ময় নিয়ে তাকিয়ে যখন বুঝলো সত্যি, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবে সে আছড়ে পড়ল শুদ্ধের বুকে। শুদ্ধ এক পা পিছিয়ে শীতল সহ সামলে নিল নিজেকে। আর একটু হলে দুজনে বাড়ি খেত দেওয়ালে। অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় মানুষটাকে পেয়ে শীতল শুদ্ধের বুকে মুখ লুকিয়ে বুকের শার্ট খামচে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোটে যা বলল কিছুই স্পষ্ট হলো না। তবে শুদ্ধকে আঁকড়ে ধরে চোখের পানি বুক ভেজাতে লাগলো। আর শুদ্ধ বুক তোলপাড় করা ঝড় নিয়ে নিস্তুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখে কথা নেই তার, তবে তার মন বলছে সময়টা যদি এভাবেই থমকে যেত, কিন্তু এই অবস্থায় যদি মারা যেত কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো, কি অদ্ভুত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে হারে লাফাচ্ছে, আজকে ধরাটা খাইয়ে দেবে নাকি? যেটা সে চায় না, কখনোই চায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে, কি সব ছলনাময়ী কারবার। চোখ তার, অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এইসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শীতল কাঁদতে কাঁদতে বলল, সবকিছু আবার আগের মতো করে দেন না শুদ্ধ ভাই, প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুদ্ধ নিশ্চুপ। তাকে চুপ দেখে শীতল মাথা তুলে তাকিয়ে দেখল শুদ্ধের চোখজোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে দুই হাতে শুদ্ধের গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? কথা বলছেন না কেন? কি করেছি আমি? সবার সামনে তো বলেছি আমি আপনার বউ হব, আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানালাম, আজই কি না বাড়ি ছাড়তে হলো, তবে কি আমরা এক হব না? এইটুকু বলে শীতল শুদ্ধের বুকে কপাল ঠেকালো। তারপর অঝরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই? কারণে অকারণে আপনাকে না জ্বালালে আমার ভালো লাগে না, সময়ই কাটে না। এই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি? কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছেন? আমার ভালো থাকার আয়ু কি শেষ? এই জন্যই কি সবাই মিলে এত কষ্ট দিয়েছেন? সব কষ্ট আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই পারবো না। মরে যাব আমি, সত্যিই মরে যাব। এই কথা শুনে শীতল ব্যাকুল হয়ে কাঁদল। আজ সারাদিন কাঁদছে।
কাঁদতে কাঁদতে চোখ মুখের বেহাল দশা। আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলোই যথেষ্ট ছিল শুদ্ধকে ভেঙে চুরে খান খান করার জন্য। নিজের অজান্তেই বোকা শীতল তার বুকে তীরটা মেরেছে, লেগেছে যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শুধু শীতল জড়িয়ে ধরল, শুদ্ধ ছেড়ে দিয়েছিল, শুধু দেখছিল তার ব্যাঙাচির পাগলামি, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামি। তবে ওর করুণ সুরে বলা এই কথাগুলো আর অসহায় কান্নায় শুদ্ধকে আরও একবার ভাঙল। নিজের তৈরি করা খোলস ছেড়ে শুদ্ধের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে গেল আর গিয়ে পড়ল কান্নারত শীতলের কপালে। শীতল কান্না ভরে তড়িৎ মাথা তুলতে গেলেই শুদ্ধ তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরল। কোনোভাবে শীতলকে সে মাথা তুলে তাকাতেই দিল না। থাকুক না নিজের একান্ত কষ্টগুলো নিজের বুকে। শক্ত আবরণের ঠিকই নিজেকে সামলেছিল শেষ মুহূর্তে অনর্থ ঘটালো এক ফোঁটা অশ্রু। তবে যেটাই হোক, স্বীকার করা যাবে না, নয়তো শীতলের ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষের জাত যাবে। পৃথিবী সমান কষ্টে বুক ভাঙলেও শুদ্ধেরা কখনোই কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষরা ঢাল হতে জন্মায়। বাবা মা ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়ার ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই শুদ্ধ দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো আর সফল হলো। কিন্তু আজ বোকা শীতলটা ঠিকই বুঝে নিল তার চালাকি। তাকে ছেড়ে থাকার কষ্টে শুদ্ধ বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়ল। কষ্টে চৌচির হতে থাকুক বুক। কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো সে। বারবার দেখতে চাইল তার একান্ত পুরুষের চোখের ভাষা, কিন্তু ঘাড়তারা শুদ্ধ দেখতে দিলে তো, বরং খুব শক্ত করে তাকে বাহু ধরে আগলে রাখলো। কয়েক মিনিট সেভাবে থেকেই এবার শুদ্ধ মুখ খুলল। খেয়েছিস কিছু? না। পেইন কিলার খেলে পেট ব্যথা কমে যাবে। কিছু খাবি? চল। এবার হাতের বাঁধন ঢিলে হলেই শীতল মুখ তুলে তাকালো। তাকিয়ে রইল সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতেও সাদা শার্ট আর কালো জিন্সে কি যে চমৎকার দেখাচ্ছে। সে এবার অন্যায় নাক মুছে ফোপাতে ফোপাতে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধের বাঁকা কথা শুনে সে ভ্রুকুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজছে দেখে শুদ্ধ বলল, ও সামলে নেবে, ভয় নেই। আপু জানি আপনি এসেছেন। সায়ন ভাইয়া কই? আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কা বুদ্ধি ট্যাকেল দিতে। মন ভালো নেই, বকবেন না তো। কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেব, আজাইরা কথাবার্তা বলার স্বাদ মিটিয়ে দেব। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। খাবো না ঔষধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে? এজন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের পও হবে না। হবে কিনা সেটা সময় আসুক, দেখে নিস। কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য। এটা দিয়ে আপাতত যোগাযোগ করবে। এই ফোন হারালে আর কথা বলাও হবে না শুদ্ধর সাথে। এই কথা শুনে শীতল যক্ষের ধনের মতন ফোনটা আঁকড়ে ধরল। এদিকে দেরি হয়ে যাচ্ছে যে যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণা। কিন্তু কেউ মুখে বলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে শুদ্ধ টুকটাক কথা বলেও শীতল ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বা পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধ আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধর পছন্দ বকুল ফুল। শীতল হাত বাড়িয়ে নিলে স্বর্ণ সেখানে হাজির হলো। আপাতত আর কথা বাড়ালো না দুজন। তবে শীতল যখন জানলো শুদ্ধ পেছনের গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়েও মুচকি হাসলো। নয়তো বিদায় দিতে
কলিজা এফোর ওপর হয়ে যাচ্ছিল। শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটল। অশ্রুসিক্ত দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সত্যি অন্যায় মুছে মুখ কাচুমুচু করে আর 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝল তার পাগলি বোনটার মনের কথা, বুঝল এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সে আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব দর্প। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে সে গাড়ির কাজটায় গিয়ে দাঁড়ালো। বোঝ হওয়ার পর থেকে সে কারো সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে, নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগলি করে একটু কাঁদতে পারত, বুক চাপা ব্যথাটা উগরাতে পারত। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল, তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক। তোমার খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমি এটাই বোঝাতে চাচ্ছি, কথা না বাড়িয়ে খেতে শুরু করো। এ কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তায় পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার, আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বোন যেতে শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধের দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এ দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এ কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধর পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, পরিচিত ঘ্রাণ। এই ঘ্রাণ হারানোর ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কলার চেপে ধরে বুভুক্ষের মতো একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই, চলেন আমরা পালিয়ে যাই। পালাবো? তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছানা নিয়ে ফিরবো, তাই তো? আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানল না, আবার বোঝাবো, প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব। তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না ঘুরতেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখার ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো, এই লোক বুঝলো আরেক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে? আপনি বলুন। মাথা মোটা মাথায় উপায়ও খুঁজেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই। আপনাকে ছাড়া থাকতে পারবো না, এক দণ্ড থাকতে চাইছিও না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এই কথা শুনে শুদ্ধ চুপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কি সব বলছে এসব? বড়দের মতন এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল? সংসার করবে। সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার? শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোপাতে ফোপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এজন্যই বলছি এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নিই।
তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? আমি আছি না? ঠিক আছে, ভাববো না। তবে বেশি দিন দূর থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ। হুম। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, বলবো। যাব? হুম। মনটা টানছে না। সিমিন চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো, দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। যা। মুখে যাচ্ছি বললেও শীতল এক চুল নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজে শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল। পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখল শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল, আর সর্বনাশা চিকন ঠোঁটজোড়ার মৃদু কম্পন। আচ্ছা, বোকারানি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না। প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সব কিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধর চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোলেই হঠাৎ দেয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতন মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনি না বললেন যাবেন আমাদের সাথে? আমাকে ভুলভাল বোঝানোর পায় তারা, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনও সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজল। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে, এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুরে খেল। জানালার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধের গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বলল, একা একা হাসলো। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মনে। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নেবে? আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। আমার সায়ন শুদ্ধর চার কপালে টিপ দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু। চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিত। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদবো, হাসবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরের ফোকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার কই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি, নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা বাজে, অথচ বলে কি না বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার ওনার আরেক উরুর ওপর শোয়া আরেক পাজের দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজেল ঘোরাচ্ছে। তার বয়স সবে 4.5 বছর হলো। সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা, তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা গুলুগুলো সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন যখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশি বলতো, সেটা হলো জাস্ট ফার্স্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে সারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিল ইউ ডিসকাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফার্স্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফার্স্টিং। এই কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে বড় মহারাজ আরও রেগে যেত। আর শুদ্ধর যা পছন্দ হয় সেটা কখনোই করতো না, বরং জোর করলে চোখ মুখ কুচকে শাহাদাত আঙুল দেখিয়ে বলতো ইউ নো নো, ই নো নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না।
একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30। অথচ পাজি দুটোর চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন ফুটছে, তারা খেলবে। খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। ওদিকে সিতারা চৌধুরী অসুস্থ বিধায় পাশের রুমে শুয়েছিলেন। আর এই পাজিত তো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে।